একটা কেস বলেছিলাম যে হসপিটালে একজন বৃদ্ধ কোভিড মারা যাবে, ভেন্টিলেশনে রয়েছে। হসপিটাল থেকে বলা হলো, ভাই এখনো সময় আছে, এখনো শ্বাস বইছে, তুমি কোনো না কোনো গাড়ি পেয়ে যাবে, যদি মরে যায় তুমি কিন্তু বডি নিতে পারবে না, কারণ কোভিড মরা কোনো গাড়ি নেবে না, যদি নেয় প্রচুর টাকা তোমাকে দিতে হবে, তো তোমরা নিয়ে যাও। তারা যথারীতি রাজি হয়ে গেল এবং নিয়ে এলো। তো আবু বকর সিদ্দিকীকে কেউ খবর দিল, এরকম একটা রুগী, খুব খারাপ অবস্থা, তুমি কি কিছু করতে পারবে? ও কারভাবে সিএম দিয়ে রুগীটাকে খুব সুন্দরভাবে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। সেই আবু বকর সিদ্দিকী আমার খুব ভালো ছাত্র। সে নিজে একটা প্রবলেমে পড়লো, আমাকে অবশ্য বলেনি, কারণ আমিও চাই আমার ছেলেরা ঠেকে শিখুক, সবসময় আমার পেলা নিয়ে চলবে, তো যখন বিপদ আসবে তখন কি করবে? প্লাস আমি সারা জীবন দুনিয়ায় থাকবো না, তখনও তোমাদেরকে থাকতে হবে এবং কাজ করতে হবে, তখন তোমরা বলবে শালা মরেও গেল আর মেরেও গেল। তার জন্য আমি চাই আমার ছেলেরা স্বনির্ভর হোক, মার খাক, উঠে দাঁড়াক, হাড় ভেঙে দিক, উঠে দাঁড়াক, তবেই সে শিখবে। তো ছেলেটি নিজে নিজে চেষ্টা করেছে, তার নিজের যে জীবন দর্শন ছিল ছোটবেলা থেকে, তা থেকে সে বুঝলো সে হচ্ছে পরিবার কেন্দ্রিক মানুষ, সে পরিবারের জন্য যথেষ্ট করে। আর কি না, সে কম কথা বলে, সে অন্তর্মুখী, ইন্ট্রোভার্ট। এই তিনটে কথা বিবেচনা করে সে ঠিক করলো তার ওষুধ সোজা হওয়া উচিত, যা সে আমার কাছ থেকে আগে শিখেছে। যথারীতি সে সোজা খেলো সিএম। খাওয়ার পর খুব দ্রুত ওর সেই সমস্যা চলে গেল, সে খুব খুশি, সবাই খুশি হব, নিজের কেস টেকিং নিজে করে ওষুধ খেলো আর ভালো হয়ে গেল, দারুণ। কিন্তু বিধাতা অন্য কিছু চেয়েছিলেন। বিধাতা চেয়েছিলেন রিয়েল হোমিওপ্যাথিকে সমৃদ্ধ করতে, বিধাতা চেয়েছিলেন আমাকে নতুন কিছু শেখাতে, বিধাতা চেয়েছিলেন আমার ফলোয়ারদের নতুন একটা আইডিয়া দিতে, বিধাতা চেয়েছিলেন আমার ফলোয়ারদের সাবধান করে দিতে, যদি তুমি ভুল করো তোমার জীবনেও এইরকম দুর্দিন আসবে, তুমি রেডি থেকো। এই বার্তা কিন্তু আমি সবাইকে দিলাম, যদি তোমরা ভুল করো তাহলে তোমাকে মৃত্যু যন্ত্রণা পর্যন্ত ভোগ করতে হতে পারে। রিয়েল হোমিওপ্যাথি সঠিক হলে যন্ত্রণা কাতর মানুষের মুখে মুহূর্তে হাসি ফোটাতে পারে। ঠিক অন্যদিকে রিয়েল হোমিওপ্যাথি যদি ভুল হয়, হাসতে থাকা মানুষটিকে যন্ত্রণায় ছটফট করে মেরে দিতে পারে। তাহলে সাধু সাবধান, তোমরা সাবধান হয়ে যাও, রিয়েল হোমিওপ্যাথি নিয়ে মজা করতে যেও না, সিরিয়াস স্টাডি করা ছাড়া রিয়েল হোমিওপ্যাথি করতে যেও না, তাহলে রিয়েল আবু বকর সিদ্দিকের মতো তোমার জন্য অপেক্ষা করছে সেই দুর্দিন। মানে গিয়ে দাঁড়ালো কঠিন শ্রম ছাড়া রিয়েল হোমিওপ্যাথি করতে যেও না, আর যদি তা যাও তাহলে তুমি মানুষের এইভাবে সর্বনাশ করবে, আর এইভাবে সর্বনাশ করলে উপরওয়ালা তোমাকে ছেড়ে দেবে না, তোমাকে জবাবদিহি করতে হবে, তোমাকে 10 গুণ ভয়ঙ্কর কষ্ট নিয়ে পৃথিবী থেকে যেতে হবে আর পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। আমি বোধহয় ঠিক বুঝাতে পেরেছি কি ধরনের পড়াশোনা করে কিভাবে নিজেকে যাচাই করতে হবে। আবু বকর সিদ্দিকের এই অবস্থায় আমার একটা ধারণা আগে থেকেই হয়েছিল, সেটা আমি তোমাদের বলি। ইউরিনোজেনিটাল সিস্টেম মানে হলো কিডনি, ইউরেটার, ব্লাডার, ইউরেথ্রা। মেল ফিমেল দুজনের কথাই বললাম, কিন্তু আবু বকর সিদ্দিকী পুরুষ বলে ফিমেলরা ভেবো না যে ফিমেলদের হতে পারে না। এখানে আমার অনেক ছাত্রীরাই উপস্থিত আছে, আমি তাদেরকেও সাবধান করে দিচ্ছি আমার এই তথ্য দিয়ে। তোমরাও কিন্তু নিজেকে বিপদে ফেলতে পারো, মানুষকে বিপদে ফেলতে পারো। কি যদি এই যে ইউরিনোজেনিটাল সিস্টেম বললাম কি কি না, কিডনি, ইউরেটার, ব্লাডার, ইউরেথ্রা, আর জেনিটাল সিস্টেমের মধ্যে পুরুষদের জন্য একটি রইল, এক ধরনের, মেল ফিমেলদের জন্য একটি, ওটা আমি অন্যদিন আলোচনা করব। যেদিন আমি ইনফার্টিলিটি নিয়ে আলোচনা করব, যেদিন অ্যামিনোরিয়া নিয়ে আলোচনা করব, সেদিন আমি অবস্ট্যাটিক গাইনোকোলজি
মেল জেনিটালিয়া, এসব নিয়ে আলোচনা করব। আজকে আমি ওদিকটা যাচ্ছি না। আচ্ছা, তাহলে ব্যাপারটা তাহলে উপভোগ করা যাবে না। তা আবু বকর সিদ্দিকী যেহেতু সোজা সিএম খেয়ে ঠিকঠাক ছিল, তারপরে হঠাৎ করে তার প্রচ্ছাব আটকে গেল। প্রচ্ছাব আটকে যাওয়ার পরে ভয়ঙ্কর কষ্ট হতে লাগলো। অনেক কষ্ট করে ফোঁটা ফোঁটা করে প্রচ্ছাব আসতে লাগলো। পেটে, তল পেটে অনেক প্রচ্ছাব জমে গেছে, মানে ব্লাডের অনেক প্রচ্ছাব জমে গেছে। ওর কষ্ট বাড়ছে আর বাড়ছে আর বাড়ছে। ও সহ্য করতে না পেরে ও চলে গেল অ্যালোপ্যাথ ডাক্তারের কাছে। অ্যালোপ্যাথ ডাক্তার ফটো করলেন, মানে ইউএসজি করলেন লোয়ার অ্যাবডোমেন। দেখা গেল কোনো প্যাথোলজি সেখানে নেই। না আছে কোনো টিউমার, না আছে এনলার্জমেন্ট অফ প্রোস্টেট গ্ল্যান্ড, না আছে ইউরেটারে কোনো প্রবলেম, না আছে কিডনিতে কোনো প্রবলেম, হ্যাঁ, না আছে ব্লাডারে কোনো প্রবলেম, এভরিথিং ওকে। তখন তারা রায় দিলেন যে এটা অন্য কিছু নয় গো, এটা শুধুমাত্র স্ট্রিকচার ইউরেথ্রা হয়েছে। এই স্ট্রিকচার ইউরেথ্রা তো ঠিক করা যাচ্ছে না, আমরা ক্যাথিটার নিতেই হবে। ও রাজি হয়ে গেল। ওরা দুবার চেষ্টা করলো, এক ফোঁটা প্রচ্ছাব পেল না, কিন্তু অনেকটা করে রক্ত এলো। তাহলে ওর পরে তখন দুটো জুলুম চলছে। এক হচ্ছে ওর ঠিক করা ওষুধ ভুল থাকার জন্য ওর প্রচ্ছাব নালী মাস্কুলার স্প্যাজম হয়ে গেছে। মাস্কুলার স্প্যাজম ব্যাপারটা একটু পরে আসছি। স্প্যাজম হয়ে গেছে, তার ফলে প্রচ্ছাব বেরোতে পারছে না। এ বেটারা বেচারা এত চেষ্টা করছে লোহার রড ঢোকাবার, সেটাও ঢোকে না। বিজ্ঞান, মডার্ন সায়েন্স হতেই পারে। মডার্ন সায়েন্সের কত দম্ভ। মডার্ন সায়েন্স পারে না এমন কিছু নেই। হ্যাঁ, অনেক কিছু পারে। বাচ্চা মানুষকে মারতে পারে। লাখো লাখো কোভিডকে, জ্যান্ত কোভিডকে মেরে দিচ্ছে। খবরটা খুব দ্রুতই বাইরে আসবে যে যখন এরা কিছু করতে পারে না, ওরা বাইরে নিয়ে গেলে ভিতরে নিয়ে গিয়ে ইঞ্জেকশন দিয়ে মেরে দেয়। কারণ সরকারি নির্দেশ আছে 10টা মরলে 2টো বলবা। আমার কাছে তথ্য আছে, আমার পেশেন্ট রয়েছে ওই সব বড় বড় হসপিটালে, 10টা বডি গেলে 2টো বা 1টা লেখা হয়, তাতে করে সরকারের ভাবমূর্তি নষ্ট হয় না। ফলে আপনারা জানেন যতগুলি মারা গেছে, ওকে কমপক্ষে 20-25 দিয়ে গুণ করুন। কারণ এই কোভিড পলিটিশিয়ানদের অনেক বড় ফায়দা করে দিচ্ছে, ডাক্তারদের অনেক বড় ফায়দা করে দিচ্ছে, দালালদের অনেক বড় ফায়দা করে দিচ্ছে, হসপিটালরা কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে, মানুষ ভিখারি হচ্ছে। 5 লাখ টাকা সব থেকে কম প্যাকেজ কলকাতায় ভর্তি হতে হয়, তারপরে 8, 9, 10, 12 লাখ বিল হয়। বডি তখন মানুষটা বেরিয়ে আসে না, বডি বেরিয়ে আসে, পরিবার সর্বশান্ত হয়ে যায়, জমি বাড়ি মহাজনের দখলে চলে যায়, ব্যাংকের দখলে চলে যাচ্ছে। তো নোংরা ব্যবসা সাধারণ মানুষকে নিয়ে ঘটে চলেছে। কোভিডের আশীর্বাদে এখন তো আমার কাছে মনে হয় কোভিড উপরালারই একটা শক্তি, ভগবানেরই একটা শক্তি, যে কোভিড এত মানুষের উপকার করছে। সাধারণ মানুষ, ও তো মরবার জন্য জন্মেছে, ওকে মরতে দাও, ওর বাঁচবার দরকার নেই। ওকে, লেটস কাম টু দ্য টপিক। তো আবু বকর সিদ্দিকীকে দেওয়া হলো। এবার আসা যাক সিদ্দিকের কথায়। সিদ্দিক বললে আমি এর ব্যাখ্যা দেবো কেন এমনটি হয়েছিল। সিদ্দিক, জি স্যার। শুরু করো। ডেট টাইম আসসালামু আলাইকুম। উল্লেখ করে বলবে কিন্তু, বলো। জি জি স্যার, গত পরশুদিন সকালে আমার প্রসাবের সমস্যা হচ্ছে, ফোঁটা ফোঁটা করে প্রসাব হচ্ছে। কি তো বার ছিল? জি, কি বার ছিল বলো? বুধবার স্যার। বুধবার গত ছিল। পরশুদিন বুধবার ছিল, বুধবার তার আগে সকালে। কথা বলো, তোমার কি তার সমস্যার আগে জন্য তুমি খেয়েছিলে? তার আগের থেকে প্রসাবের এরকম সমস্যা একটু হচ্ছিল। আর আমার ডায়াবেটিস আছে, কিন্তু কন্ট্রোলে আছে। বলো, একটু জোরে জোরে বলো। জি স্যার। পরে সকালে আমি, ওয়াইফ বললো যে হসপিটালে একটু ক্লিনিকে গিয়ে চেক করতে কি সমস্যা। পরে আমি এক ডাক্তারের কাছে গেলাম ক্লিনিকে। ওই টেস্ট গুলা করলো, আপনি তো সব বললেন এগুলা। তো হ্যাঁ, বললো যে কোনো সমস্যা নাই, কিডনি ঠিক আছে, ব্লাডার ঠিক আছে। তোমাকে তো কিছু বলতে হবে না, বাকিটা তুমি এইবার বলো। ওগুলা সিভিলিয়ানের পরেরটা। সিপিএনের পরেরটা আছে।
পরে আপনি বললেন সিপিএম সিএম খাওয়ার কথা, তো আমি ওই তারপর বিকাল 5টা থেকে শুরু করলাম, 15 মিনিট হুম, পর পর খেতে হুম, থাকি। খেতে খেতে ওই যে ফোঁটা ফোঁটা ওই ওই ও যে ক্যাথেটার দিল ওর পরে তো রক্ত আসছিল। তারপরে প্রসাব অনেক কষ্টে অনেক কোথানের পরে 8-10 ফুট করে প্রসাব আসছিল বাড়ি আসার পরে। তো যখন সিভিলিয়াম খেতে থাকি, ওই ফোঁটা ফোঁটা হচ্ছে কিন্তু পরিমাণটা বাড়ছে আস্তে আস্তে। রাত যত যাচ্ছে ওই আধা ঘন্টা 1 ঘন্টা পরে দেখি ফোঁটা ফোঁটা করে যে হচ্ছে ওইটা বৃদ্ধি পাচ্ছে। পরে এভাবে খেতে থাকি আমি, ওই 15 মিনিট পর পর খেতেই থাকি। তো রাত 2টার দিকে আমি বাথরুমে গিয়ে দেখি প্রসাব এবং পায়খানা স্পিড দিয়ে হলো। প্রসাব পায়খানা একটু হলো, কিন্তু প্রসাবটা স্পিডে হলো। তারপরে ফের আমি ঘুরে আসলাম, ঘুরে এসে ফের 20 মিনিট পরে আবার গেলাম, আবার স্পিড দিয়ে প্রসাব হলো। তারপরে আমার এই কষ্ট দূর হলো এবং আমি শুতে পারলাম। তার আগ পর্যন্ত এত কষ্ট যন্ত্রণা, তলপেটে ব্যথা করছে আর প্রসাব না হওয়া পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। এবং 2 পায়ে আমি চাপ দিই, প্রসাব করার চেষ্টা করতে হচ্ছে না, ওই ফোঁটা ফোঁটা করে হয়েই যাচ্ছে। কিন্তু এই কষ্ট দূর হলো রাত 2টার পরে। 2টার পরে আবার 20 মিনিট পরে 2বার হয়ে তারপর আমি শুতে পারি, নাহলে 2 কাতেই আমি শুইতে পারছি না, মানে খাড়া হয়ে আছি এইভাবে। এই যে অনেক কষ্ট স্যার, আমার রাতটা পার তারপর হলো। তারপর চুপ করো না, তারপর তারপরে এই চলছে খাওয়া। এখন আমি ওইটা খেতে থাকি। পরে আবার পটাশিটা চেঞ্জ করে দিলেন না স্যার, 01। এইটা এটা খেয়ে আমি তারপরে কি পলিসি দেওয়া হলো? সিভিলিয়ান জিরো সিএম ওয়ান সিপিলিনাম 01 দেওয়া সিপিলিনাম হলো, সিএম তারপর 01-এর পরে আমি আরো ভালো। এখন আমি আলহামদুলিল্লাহ 90% ভালো আছি। ঠিক আছে বেটা, এবার তুমি চেপে যাও। আমার গবেষণায় দেখেছি যারা ইউরিনোজেনিটাল সিস্টেমে কষ্ট পান তারা যেমন ক্রনিক রেনাল ফেলিওর, টেকিং ডায়ালিসিস টুয়াইস ইন এ উইক, দোজ ভেরি পার্সন is of having syphilitic philosophy, predominant syphilitic myasm they are having। নিশ্চয়ই। তাহলে বাংলায় যে পাঠটা বলা হয়নি, আবু বকর সিদ্দিক ঠিক করেছিল, তার কেস টেকিং সে ঠিক করেছিল। ভুল ছিল কোথায় বলতে পারবে? ভুল ছিল হি, ও সরি আবার ইংরেজি, সে নিজের জীবন দর্শনকে বিবেচনা করেছিল বর্তমান জীবন দর্শন থেকে। কি বলেছিল? স্যার আমি তো পরিবারের জন্য করি, স্যার আমি তো কম কথা বলি, স্যার আমি তো আমার মনের কথা কাউকে বলি না, আমি তো বাইরে অন্যরকম আচরণ করি না, সবাই আমাকে ভালো বলে জানে। এই কথাগুলো ছিল বর্তমান জীবন দর্শন। এই বর্তমান সবকিছু নিয়ে কাজ করেছে পৃথিবীর সমস্ত থেরাপিউটিক সিস্টেম, এন্ড তারা ব্যর্থ হয়েছে কোভিড ট্রিটমেন্ট করতে গিয়ে। তোমরা একটা বড় শিক্ষা নাও এখান থেকে, পৃথিবী কেন কোভিড ট্রিটমেন্টে ব্যর্থ হলো, কেন আয়ুষ মন্ত্রক ব্যর্থ হলো আর্সেনিক দিয়ে। আর্সেনিক 2 দেশের মানুষকে গ্যালন গ্যালন খাওয়ানো হলো, হোমিওপ্যাথ দোকানদারকে কয়েক প্রজন্ম বসে খাওয়ার ব্যবস্থা করে দিল এদেশের আয়ুষ মন্ত্রক। কিন্তু তারা ব্যর্থ, চূড়ান্ত ব্যর্থ, কারণ তাদের কাছে গো ব্যাক প্রসিডিওরের এই জীবন দর্শন ছিল না। মানে হলো ফিলোসফি অফ আর্লি লাইফ, শৈশবের জীবন দর্শন ছিল না। উড়িষ্যার ডাক্তারবাবু বলেছেন খুব সুন্দর করে, স্যার আমার কিন্তু কার্বোবেস খেয়ে বেড়ে গেল। আই এম থ্যাঙ্কফুল টু হিম, আমি তার প্রতি আমি ধন্যবাদ, আমি তাকে ধন্যবাদ দিতে চাই এই বলে যে সে বুঝতে পেরেছে কেন কেন তার কার্বোবেস খেয়ে পরের দিনই তার কোভিড পজিটিভ হয়ে গেল। অ্যাকচুয়ালি কথাটা এরকম হবে না, কথাটা হবে কোভিড আমাদের এখন সবার মধ্যে আছে, আমি এখানে বসে বকছি, আমার মধ্যেও আছে, সুযোগ পেলে আমাকে ধরবে। কিন্তু কথা হলো যাদের মধ্যে প্যাথোফিলোসফিক্যালি, যেমন আবু বকর সিদ্দিকের মধ্যে প্যাথোফিলোসফি ইন্ডিকেশন অফ সিভিলিনা, পণ্ডাবাবুর মধ্যে হাইড্রোফোবিনা, আমার মধ্যে ড্রসেরা, আমরা কেউই কার্বোবেস খেয়ে ভালো হব না এবং আমাদের কোভিড রোখা যাবে না কার্বোবেস দিয়ে। আমি কি বলতে পেরেছি এই রহস্যটা? কোভিড
কার্বোভেজ দিয়ে রোখা যাবে না তাদের ক্ষেত্রে, যাদের মধ্যে কোনো না কোনো 6টা মেডিসিনের কোনো না কোনোটির প্যাথো ফিলোসফিক্যাল ইন্ডিকেশন প্রকটভাবে রয়েছে, তাদের কার্বোভেজ দিলেই কিন্তু যদি একটুও ঢুকে থাকে এক্ষুনি দেখা দেবে। তোমরা ইউ প্লিজ বি অ্যালার্ট, তোমরা সাবধান হও। কার্বোভেজ মুড়িমুড়কির মতো আর দিও না, তাহলে লোকেরা কিন্তু আমাকে আর আমার বেঁচে থাকা বাপটাকে, মরে যাওয়া মাটাকে গালাগালি করবে। তোমরাও হাত তুলে দেবে, স্যার শিখিয়েছে কার্বোভেজ দিতে, শালাকে গালাগালি দাও, ও শালাই উল্টো পাল্টা ভুলভাল বকেছে। But I have alert you. I want to alert you. I alerted you very long before that Carbove's act among them either preventive as well as curative, where there is no pathophysiological indication of any of the 6 medicines. যদি কারো মধ্যে 6টা মেডিসিনের কোনোটারই প্যাথোফিলোসফিক্যাল ইন্ডিকেশন প্রকট না হয়, তাদের ক্ষেত্রে কার্বোভেজ মিরাকেল করবেই। কিন্তু যদি কারো মধ্যে 6টা ওষুধের একটি যদি প্যাথোফিলোসফিক্যালি ইন্ডিকেট হয়, প্যাথোফিলোসফিক্যালি ইন্ডিকেট হয়, তাহলে কিন্তু কার্বোভেজ দিলে বাড়বে, তাকে সেই মেডিসিন দিলে আবার সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে। তার প্রমাণ ওড়িশার ডাক্তারবাবু পণ্ডাবাবু, উনি কার্বোভেজকে কোভিড পজিটিভ হলেন, পরের দিন আবার আইডোপোভিনমকে ধীরে ধীরে ঠিক হয়ে গেল। তাহলে আমি আমার থেকে যে রিসেন্ট বা অ্যাডভান্স আইডিয়াটা ছিল কোভিড সম্পর্কে আমি বলেছি। কথাটা এই জন্য উঠেছিল যে পৃথিবীর সমস্ত থেরাপিউটিক সিস্টেম, ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক সিস্টেম, আয়ুষ মন্ত্রক সবাই ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়নি শুধু রিয়েল হোমিওপ্যাথিক থেরাপিউটিক সিস্টেম। সো বি স্টুডিয়াস, and this real homeopathy can give you so many things what you cannot dream. তুমি স্বপ্নও দেখো না এমন জিনিস তুমি পেতে পারো যদি তুমি রিয়েল হোমিওপ্যাথিক থেরাপিউটিক সিস্টেমের লিটারেচার সিরিয়াসলি পড়াশোনা করো। প্রবীর দাস তখন আমাকে বলল, আমি স্যারের আশীর্বাদ চাই। অনেক ছেলেরা বলে, স্যার আমি আপনার দোয়া চাই। আমি জবাবে বলি, আমার দোয়া, আমার আশীর্বাদ তোমার কাছে যাবে, 1 হাত দূর থেকে ঘুরে চলে আসবে। কেন? আমার দোয়া আশীর্বাদ গিয়ে দেখবে এ পাত্র তৈরি হয়নি, এ লোকটা তো, এ ছেলেটা তৈরি হয়নি, তাই একে দেওয়া যাবে না। অপাত্রে আশীর্বাদ দোয়া দান করা যাবে না, তাই ও ঘুরে চলে আসবে। যেদিন তুমি পড়াশোনা করবে, আমার থেকে চুম্বকের মতো তোমার দিকে ধেয়ে যাবে আমার আশীর্বাদ, আমার দোয়া। ফলে এই রেসপন্সিবিলিটি তোমার, আমার দোয়া বা আশীর্বাদের নয়। তুমি পড়াশোনা করে আদায় করে নিয়েছো আমার থেকে, যেমন আমি আমার সৃষ্টিকর্তার কাছ থেকে অক্লান্ত শ্রম দিয়ে এই সত্যকে আমি আদায় করে নিয়েছি। কেউ আমাকে শেখায়নি, কেউ আমাকে দেয়নি, আর যা দিয়েছিল অসত্য, অন্ধকারে যাওয়ার রাস্তা, অন্ধকার গলিতে ঘুরে বেরিয়েছি। তারপর এই যাত্রা শুরু করেছি। কিন্তু আমার সৃষ্টিকর্তা আমাকে ফেরাতে পারেনি, অনেক চেষ্টা করেছিল, আমি ফিরে আসিনি। আমি সত্যের কাছে পৌঁছে গেছি। ইয়েস, আমি পেয়েছি এসব, এই সত্যকে আমি পেয়েছি, পেয়েছি অবিকৃত ভাবে। তাই
পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে রব উঠেছে, এ সত্য তারা চেয়েছিল কিন্তু খুঁজে পায়নি। সম্ভবত সৃষ্টিকর্তা আমার জন্য এই পথটা রেখে দিয়েছিলেন, আর এই বয়সেও এটা নিয়ে গবেষণা করবার মন তৈরি করে দিয়েছেন। এবার আসি দিলীপ বাবুর কথাতে, যে যারা কিডনির বিভিন্ন অসুখে অসুস্থ, ভাবো সপ্তাহে 2 দিন করে ডায়ালিসিস চলছে, তুমি জীবন দর্শন নেওয়া শেখনি, কিন্তু আমার লেখাটা পড়ো, আমার লেখাটা পড়ে তুমি মিলিয়ে নাও, ওর জীবন দর্শন স্মৃতি নামে ছিল, এখনো আছে। আমি কিন্তু আমার আবু বকর সিদ্দিককে বলেছিলাম, আবু বকর সিদ্দিকী, তুমি ফ্যামিলির জন্য যা করো তুমি তোমার নিজের স্বার্থের জন্য করো। আবু বকর সিদ্দিকী হেসে ফেলেছিল। তাহলে আমাদের ধারণা মিথ্যা হতে পারে, কিন্তু রিয়েল হোমিওপ্যাথির ধারণা মিথ্যা নয়। তাই তোমাকে সঠিক তথ্যকে, সত্যকে জানতে হলে, চিকিৎসা বিজ্ঞানকে উপভোগ করতে হলে একটি শিশুর জীবন দর্শন নেওয়া শিখতে হবে। আমি প্রথম লিখেছিলাম মাসের ম্যাগাজিনের 4 নম্বর চ্যাপ্টারে 10 নম্বর পাতায় প্রত্যেকটা মেডিসিন নিয়ে একদম মায়ের পেট থেকে বেরিয়ে 100 বছর বয়স পর্যন্ত তার জীবন দর্শন কি হবে। আবু বকর সিদ্দিকী ভুল করেছে, ও চেয়েছিল কম পড়ে বেশি আয় করতে, তাই উপরওয়ালা ওর মাথায় ছোট করে একটা বাড়ি দিয়েছিল, দেখ কেমন লাগে। সত্য নিয়ে খেলবি, আগুন নিয়ে খেলবি, বিষ নিয়ে খেলবি, পড়াশোনা করবি না। অ্যাকচুয়ালি আমি এটা আবু বকরকে বলিনি, সবাইকে বলেছি, তোমরা এখনো চলে যাও আমার কাছ থেকে, আদারওয়াইজ বিষে জর্জরিত হয়ে জ্বলতে চলতে মরবে, অথবা আগুন দেখা যাবে না, জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। এখনো সময় আছে, চলে যাও আমাকে ছেড়ে, এখানে কোনো জায়গা নেই। বিনা শ্রমে কিছু হতে পারে। আমি আগের সপ্তাহতেই অসুস্থ ছিলাম, রাত জেগে জেগে। আমাকে অনেকেই উপদেশ দিয়েছেন, স্যার একটু বিশ্রাম নিন, আমাদের জন্য অনেকদিন বাঁচতে হবে। আমি বুঝি, কিন্তু মানতে পারি না। চেষ্টা করব মানবার। স্যার, এখন ওই চ্যাটে কতগুলো প্রশ্ন এসছে, এখান থেকে যদি একটু দিয়েছি 5 মিনিট বিরক্তি দিয়ে তারপর আপনি ওই ঠিক আছে, 5 মিনিট বিরতি দিলাম, এরপরে প্রশ্নগুলির উত্তর দেবো। ওকে। অ্যাকচুয়ালি আমার কোনো হিসাব নেই, ওটা বেহিসাবি মানুষ। কারণ দশরা যেহেতু নিজের প্রতি খেয়াল কম, তাই যখন তখন শেষ হয়ে যেতে পারি, কারণ নিজের প্রতি খেয়াল কম, আমি খেয়াল রেখেও কিছু করতে পারি না। আফসোস, আমার মধ্যে টিউবারকুলার ডায়াথিস এতটাই প্রিডমিনেন্ট। তবে প্রিডমিনেন্ট না হলে তো আমি নতুন লিটারেচার আমি লিখতে পারতাম না, এবং তার প্র্যাকটিক্যাল ইউটিলিটি, তার সত্যতা প্রত্যেকটা পেশেন্টের ট্রিটমেন্টের ক্ষেত্রে দেখাতে পারতাম না। এই প্রসঙ্গে একজন তো বলার জন্য প্রচুর সবাই অপেক্ষা করে আছেন। স্যার আপনি এখন বলবেন না, সবাই কেউ কেউ বাইরে গেছে, বলার দরকার, রেস্ট নিয়ে নিন। আমি শুরু করব 1 ঘন্টা আগে জন্মানো বাচ্চা। রাজকুমার দত্ত আছেন, কলকাতার রাজকুমার দত্ত। এটা প্রশ্ন দেখলাম, আর যা প্রশ্ন হয়েছে সবগুলোর উত্তর হয়ে গেছে। একটা প্রশ্ন হচ্ছে যে প্যাথোফিজিক্যাল প্রেসক্রিপশন করলে সিএম দেওয়ার পরে যদি বেড়ে যায়, কোনো কারণে বেড়ে যায়, তারপরে কি করতে হবে? হ্যাঁ, এইটার উত্তরটা দেবেন। প্রথমত বাড়ে না, এখনই দেবেন না স্যার, এখন উত্তর দেবেন না, মানে এইটা আসুক সবাই। প্রশ্নের জবাব দেওয়ার মতো নেই আমি যতটুকু না দেখেছি, আর কোনো উত্তর জবাব দেওয়ার মতো কেউ নেই। বাড়ি পুরুলিয়ায়, ও বলেছে স্যার আপনি প্যাথোফিলোসফি নিয়ে গভীরে আলোচনা করুন। আমি তো বাংলা লিখতে পারি না, আমি লিখলাম এটা কি
আহা, মহাসাগরের নিচে গিয়ে। আমি জানি প্যাথোলজিক্যাল প্রেসক্রিপশনটা জটিল, তাই তো চেষ্টা করছি বারবার বলে ছেলেদেরকে অ্যালার্ট করতে, দেখো এতটুকু ভুল হলে কিন্তু সবাই আবু বক্কর সিদ্দিকী হয়ে যেতে পারো। ইয়ে কি বলে জাহিদ, ও জাহিদ, স্যার। তুই কি আবু বক্কর সিদ্দিকীর ব্যাপারটা তুই বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ বুঝেছি স্যার। মানে ওর জায়গায় তুই নিয়ে যা তোকে, মানে তোর ওই অবস্থা শুরু হয়েছে আচ্ছা কেমন করে ভুল ওষুধ খেয়ে। সেই জন্য পড়াশোনা করবি, নাহলে নিজেকে মেরে ফেলবি, নিজের বউ বাচ্চাকেও মেরে ফেলবি, আর বাকি তো রইল। ওকে আমি তো ঠিক আছে। জাহিদ মারা গেছে কেন? কি হয়েছিল? রাতে স্ট্রোক করেছিল, এমন ওষুধ খেয়েছে স্ট্রোক করে। কবির দাস, বেটা বি সিরিয়াস। তুমি আমার হয়ে এনআইএস কে জবাবটা দিয়ে দিও বাবা। দিস রেসপন্সিবিলিটি আই মাস্ট গিভ ইউ। এই যে প্রশ্নটা উঠেছে, প্যাথোফিলোসফিক্যালি হাইয়েস্ট পোটেন্সি দিয়ে যদি অসুখটা বেড়ে যায়, সাধারণত এমনটি ঘটে না। এমনটি ঘটে তখন যখন প্যাথোফিলোসফিক্যাল ইন্ডিকেশন যেটা নেওয়া হয় ফিলোসফি অফ আর্লি লাইফ, মানে শৈশবের দর্শন, জীবন দর্শন, যে জীবন দর্শন শুরু হয় জন্মাবার মুহূর্ত থেকে, সেই জীবন দর্শন এর সঙ্গে ম্যাচ করাতে হয় বর্তমান জীবন দর্শনের সঙ্গে। যদি এটা ভীষণভাবে ম্যাচ করে যায়, তাহলে কিন্তু এটি যে কেস অফ প্যাথোফিলোসফিক্যাল প্রেসক্রিপশন। কিন্তু যদি মিসম্যাচড হয়, ম্যাচ করেনি, কিরকম? ছোটবেলায় একটা টাকা পেলে নিজে নিজে খাবার খেত, এখন সে একটা টাকা পেলে বাড়ির সবার জন্য নিয়ে আসে, এটা কিন্তু ম্যাচ করেনি। তার মানে এই মানুষটির জন্য কিন্তু প্যাথোফিলোসফিক্যাল প্রেসক্রিপশন হবে না, এবং তুমি যদি তা করো তাহলে কিন্তু তোমার পেশেন্টকে সাফার করতে হবে। সেক্ষেত্রে তুমি 01 দিয়ে পার পাবে কিনা সময় বলে দেবে, চেষ্টা করে দেখো, মনে হয় পাবে। তবে আজকের পরে কিন্তু তোমরা বিষ আর আগুন নিয়ে খেলা বন্ধ করো, দিন রাত খেটে আগে ব্যাপারটাকে আয়ত্ত করার চেষ্টা করো। সবার কাছেই মোটের উপর পেপার, ম্যাগাজিন সবই প্রায় পৌঁছে গেছে, কারো কারো কাছে বইও আছে। তোমরা যদি সিরিয়াস না হও তাহলে কিন্তু তোমরা আবু বক্কর সিদ্দিকীর মতোই তৈরি থাকো, এমন দুর্দিনকে তোমাকে আলিঙ্গন করতে হবে। এই রুহুল আমিন একজনকে 200 দিয়েছিল, সম্ভবত কার্বোভেজ না হাইড্রোভোবিনে, মরে গেছে। রুহুল আমিনের থেকেই প্রথম জেনেছিলাম। একটা রোগী কয়েক ঘন্টার মধ্যে মারা গেল, তাও 200 এক ডোজ। আরে পাগলা, কত কি মেডিসিন ছিল রে? হাইড্রোভোবিনাম। হ্যাঁ ব্যাস, থ্যাংকস। রোগীটা মারা গেল পরের দিন। কেমন? স্যার কাজী আজম ভাই একটা প্রশ্ন করেছেন, হ্যাঁ, ভাইটাল অর্গানের সমস্যা থাকলেও কি সিএম দেওয়া যাবে? নো ভাইটাল অর্গান বিজনেস। এই তো কিডনি গেছে, সপ্তাহে 2বার ডায়ালিসিস করতে হয়, তাকে কি করে সিভিলিয়াম সিএম হচ্ছে? তুই ওটা পাগলা আছিস? আমি এত করে বলছি, 2 দিন করে ডায়ালিসিস করতে হচ্ছে, তাকে সিভিলিয়াম সিএম দেওয়া হচ্ছে, তারপরে তুই প্রশ্ন করেছিস। তোর নাট বল্টু একটু ঢিলা হয়েছে, বুঝতে পেরেছি। ভালো করে খাওয়া দাওয়া কর। তারপর বাবু, আর কোনো কোশ্চেন?